আমাদের আজকের নিবেদন এমন একটি গল্পকে কেন্দ্র করে যা আপনাকে একই সঙ্গে দেবে অ্যাডভেঞ্চার এবং ভয়। একটি রহস্যময় দ্বীপ, নিখোঁজ হয়ে যাওয়া মানুষ, একটি ডায়েরির পাতা। আসলে কি রহস্য আছে সেখানে? মানুষের সাথে নাকি প্রেতের দ্বন্দ্ব? এও সম্ভব? সব প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের গল্প লেখক অরিত্র দাসের কলমে, রহস্যময় দ্বীপে মৃতের ডাক। শুনতে থাকুন। পয়লা আগস্ট 2019। গঙ্গা নদীর মোহনার কাছে সুন্দরবনে ঢোকবার মুখেই অনেকগুলি নামগোত্রহীন দ্বীপ রয়েছে, মানচিত্রে যেগুলির কোনো অস্তিত্ব নেই। বিভিন্ন সময়ে যুগের পর যুগ ধরে পলি জমে জমে তৈরি এই দ্বীপগুলির মানচিত্রে থাকবার অবশ্য কোনো প্রয়োজনও নেই, কারণ জনবসতিহীন পাণ্ডববর্জিত এই দ্বীপগুলি স্থানীয় ধীবর বা খাটাল মালিকদের প্রয়োজন মেটানো ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার হয় না। দ্বীপগুলিরও কোনো স্থিরতা নেই, আজ আছে কাল নাও থাকতে পারে। এই কারণেই জনবসতি তৈরি হয়নি এইসব দ্বীপগুলিতে। এরকমই একটি নামগোত্রহীন দ্বীপে আপাতত ক্যাম্প তুলতে হয়েছে আমাদের। থাকতে হবে অনির্দিষ্টকালের জন্য, অন্তত সেই রকমই নির্দেশ ওপর মহল থেকে। আর কারণটিও বড় অদ্ভুত। বেশ কয়েক মাস আগে এখানকার স্থানীয় থানাগুলিতে পরপর কিছু অভিযোগ জমা পড়ে দ্বীপটিকে কেন্দ্র করে। এখানকার স্থানীয় লোকজনদের অভিযোগ অনুযায়ী রহস্যময় এই দ্বীপটিতে নাকি সারাটা রাত ধরে অদ্ভুত অদ্ভুত আলোকে বাতাসে ভেসে বেড়াতে দেখা গিয়েছে। বিভিন্ন অপার্থিব সব আওয়াজ ভেসে এসেছে চারদিক থেকে। এরকম দিন দুয়েক চলবার পর ব্যাপারটি থেমে যায়। প্রথম কয়েকদিন লোকজন বিষয়টি নিয়ে খুব বেশি মাথা ঘামায়নি, কিন্তু বেশি দিন নিরুপদ্রবে থাকতেও পারেনি তারা। এরপর বিষয়টি বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী এরপর থেকে লোকজন নাকি রহস্যময়ভাবে উধাও হয়ে যেতে থাকে দ্বীপটি থেকে। এমনিতে মূল ভূখণ্ডে যেখানে লোকজনদের বাস সেখানে কোনো উপদ্রব নেই, কিন্তু যেসব স্থানীয় ধীবররা মাছ ধরতে ধরতে পৌঁছায় এই দ্বীপে, বা যেসব খাটাল মালিকরা গরু মোষ চড়ানোর জন্য পা রাখে এই বিশেষ দ্বীপটিতে, তারা সকলেই নাকি উধাও হয়ে গিয়েছে দ্বীপটি থেকে। তাদের নাকি আর খুঁজেই পাওয়া যাচ্ছে না কোথাও। রহস্যটি আরো চরমে ওঠে কয়েকদিন আগে। একজন লোক নাকি ফেরত এসেছে সেখান থেকে, প্রায় বিধ্বস্ত অবস্থায়। সে এসে শুনিয়েছে অদ্ভুত এক গল্প। এই দ্বীপভূমির মাঝখানের ন্যাড়া অংশে কোথা থেকে রাতারাতি নাকি গজিয়ে উঠেছে কাঁচের এক আশ্চর্য মায়াবী দেওয়াল। আর ওই দেওয়ালের অপর প্রান্তে কারা রয়েছে? না, যেসব মানুষরা পৌঁছেছে ওই দেওয়ালের সামনে তাদেরই সব মৃত পরিজন। তারাই নাকি সবাই চলে ফিরে বেড়াচ্ছে দেওয়ালের অপর প্রান্তে, জীবন্ত, সতেজ, সুস্থ। যে লোকটি ফিরে আসতে পেরেছে সে পেশায় ধীবর। তার বয়ান অনুযায়ী সেও নাকি নিজের বহু বছর আগে মৃত পিতাকে দেখতে পেয়েছে কাঁচের দেওয়ালের অপর প্রান্তে। আর তাকে দেখতে পাওয়ার পরপরই নাকি তার মধ্যে জেগে ওঠে এক দুর্নিবার আকর্ষণ, এক অমোঘ টান, কাঁচের দেওয়াল ভেদ করে ওপারে যাওয়ার এক অদম্য অনুভূতি। এই ইচ্ছেটা অবশ্য তার একার হয়নি। ওখানে উপস্থিত প্রত্যেকেই নাকি উদ্বেল হয়ে পড়েছিল ওই পারে যাওয়ার জন্য, কারণ কোনো এক অজ্ঞাত আকর্ষণে সকলেই একই সাথে পা বাড়ায় দেওয়াল পার হবে বলে। কিন্তু কাঁচের দেওয়ালে সজোরে ধাক্কা খেয়ে সকলে দাঁড়িয়ে পড়ে এপারে। ওদিকে আর যাওয়া হয়ে ওঠেনি কারোরই। যে ধীবরটি একলা ফেরত এসেছে মূল ভূখণ্ডে স্বজনদের মাঝে, তার বয়ানে একটি কথা যোগ করেছিল সে, যা খুব অদ্ভুত লাগে আমার। সে বলে, আমরা যেন একটা ঘোরের মধ্যে দিয়ে এগিয়ে চলেছিলাম সামনের দিকে, যেন কোনো কিছুতে ধরে টানছিল আমাদের। বিষয়টি যে মোটেও স্বাভাবিক নয় তা আমরা চিন্তাও করতে পারিনি। যেন আমাদের শুধু এগিয়ে যেতে হবে সামনে, এমন ভাবেই যাচ্ছিলাম আমরা। অন্যান্যদের সঙ্গে আমিও খুব জোর ধাক্কা খাই কাঁচের দেওয়ালে, তবে আমার মাথাটা ঠক্কর লাগে খুব জোরে। তারপরেই যেন জ্ঞান ফিরে পেলাম।
মাত্র 2 হাত দূরে আমার আমার মরা বাপকে চলে ফিরে বেড়াতে দেখে আতঙ্ক চেপে বসলো আমার মাথায়। এতটাই ভয় পেয়ে যাই হঠাৎ করে যে আগু পিছু কিছু না ভেবে পালিয়ে আসি ওখান থেকে, বাকিদের কি হলো তা না দেখে। এরপরই সশব্দে কেঁদে ওঠে তরুণ ধীবর বন্ধুটি। বক্তব্য ওখানেই শেষ হয়ে যায়। প্রথম দিকে স্থানীয় পুলিশ পাঠানো হয়েছিল ওই দ্বীপে তদন্তের জন্য। 5-6 জনের পুলিশের একটি দল এসে পৌঁছায় দ্বীপটিতে। কিন্তু তারা যখন কেউ আর ফেরত এলো না মূল ভূখণ্ডে, তখনই টনক নড়ল সকলের। নড়ে চড়ে বসল প্রশাসন। কলকাতা থেকে প্রথমে একটি অনুসন্ধানকারী দল আসে ব্যাপারটা নিয়ে তদন্তের জন্য, কিন্তু তাদেরও দলের বেশ কয়েকজন যখন নিরুদ্দেশ হয়ে যায়, তখন খবর আসে স্বরাষ্ট্র মন্ত্রকে। একটি ব্যাপার অবশ্য আগাগোড়া ভালো হয়েছে, কোনো মিডিয়ায় খবরটি এখনো বেরোয়নি। যাই হোক, এখন ডাক পড়েছে আমাদের স্থলবাহিনীর বিশেষ ইউনিটের এই বিষয়টি নিয়ে বিশেষ তদন্তের জন্য। ব্যাপারটা বেটেদের কোনো কারসাজি কিনা তাও তো খতিয়ে দেখা দরকার নাকি। লেখা শেষ করি, যেতে হবে এখন। তেসরা অগস্ট 2019, সময় সন্ধে 7:05। অজ্ঞাতনামা এই দ্বীপটির রহস্যটা যে কি তাই ঠিক বুঝে উঠতে পারছি না। মধ্যিখানে একটি গোটা দিন ডায়েরি লিখতে পারিনি। অদ্ভুত একটি ব্যস্ততা ও মানসিক টানাপোড়েনের মধ্যে ছিলাম সকলে। যাই হোক, গত 1.5 দিনে যা ঘটল তা বলার চেষ্টা করি বরং একটু একটু করে। এই দ্বীপে আমরা পা রাখি 1 অগস্ট দুপুরে। সেদিনটায় আর কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা ব্যস্ত ছিলাম মূলত থাকবার জায়গা নির্বাচনে আর তাকে ঘিরে সন্নিহিত অঞ্চলগুলি পরিদর্শনে। স্পষ্ট নির্দেশ ছিল আমাদের ওপর, যতটা সম্ভব জলের তীর ঘেঁষে বেস ক্যাম্প করতে হবে। স্পিডবোটগুলি সবসময় তৈরি রাখতে হবে, আর বেস ক্যাম্পের আশেপাশের অঞ্চলগুলি খুব ভালো করে খুঁটিয়ে পরীক্ষা করে দেখতে হবে কোথাও কোনো গুপ্ত পথ বা সুড়ঙ্গ জাতীয় কিছু রয়েছে কিনা, যেখান থেকে শত্রুরা এসে গরিলা হানা হানতে পারে। এবং অবশ্যই দিনের আলো পড়ে গেলে বেস ক্যাম্প ছেড়ে কোথাও যাওয়া যাবে না। তাই করেছি অবশ্য আমরা। আর এসব করে উঠতে উঠতেই সূর্য পশ্চিম দিকে হেলে গেল। পুলিশদের আর কলকাতার টিমের অন্তর্ধানের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন বোধহয় আমাদের কর্তারা। তাদের এহেন নির্দেশেই এটা পরিষ্কার, অথবা ওদের কাছে হয়তো বিশদ কোনো তথ্য আছে, কে জানে। সেই দিনটি কেটে গিয়ে সন্ধ্যা নেমে আসায় আমরা কেউই আর দ্বীপের মাঝামাঝি অংশের দিকে পা বাড়াইনি। রাত্রিটা কেটে গিয়ে পরের দিন সূর্যোদয়ের সাথে সাথে আমরা বেরিয়ে পড়ি এলাকা টহল দিতে। প্রথমেই বলে রাখি, দ্বীপটি সম্পর্কে আমরা যা শুনেছিলাম তাতে বুঝেছি যে এটি এমন কিছু বড় দ্বীপ নয়। সব মিলিয়ে 5-6 কিলোমিটার পর্যন্ত এর দৈর্ঘ্য, এবং সব মিলিয়ে জনা 50 মতো লোক ছিল আমাদের ইউনিটে। তার মধ্যে 15 জনকে বেস ক্যাম্পে রেখে বাকিরা বেরিয়ে পড়েছিলাম টহল দেওয়ার জন্য। আমরা দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিলাম। প্রথম দলটির দায়িত্বে ছিল অঙ্কিত পাণ্ডে, খুব শক্ত সমর্থ দায়িত্ববান একজন যুবক। ওদের কাজ ছিল দ্বীপের বাইরের অংশ অর্থাৎ জলের কিনারা দিয়ে দ্বীপটিকে টহল দেওয়া। আমার দায়িত্বে থাকা দ্বিতীয় দলটির কাজ ছিল একটু ভিতরের দিক ঘেঁষে জঙ্গলের প্রান্ত সীমা ধরে চলা, সন্দেহজনক কিছু দেখা যদি মেলে। আমরা অবশ্য আগেই ঠিক করে নিয়েছিলাম কোনো অবস্থাতেই এখন কাঁচের দেওয়ালের ধারে কাছে আমরা যাব না। সেই মতো সূর্যোদয়ের সাথে সাথে আমরা এগিয়ে চলি নিজের নিজের অঞ্চল ধরে। অঙ্কিতরা এগিয়ে যায় নদীর পার ঘেঁষে, আমরা এগিয়ে চলি জঙ্গলের কিনারা বরাবর। আমাদের দলটিকে অবশ্য অত্যন্ত আস্তে ধীর গতিতে এগোতে হচ্ছিল। এর একটি বড় কারণ, প্রতিটি জায়গা ভালো করে তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে আমাদের যেতে হচ্ছিল। প্রতিটি গাছ, প্রতিটি লতানে পাতা, ঝোপঝাড়, ছোট বড় পাথরের টুকরো ধরে ধরে এগোতে হচ্ছিল আমাদের। এই কারণে স্বাভাবিক নিয়মেই আমরা পিছিয়ে পড়ি প্রথম দলটির থেকে। অসুবিধা নেই, আগে থেকেই কথাবার্তা বলে নেওয়া ছিল যে কেউ কিছু খুঁজে পেলেই বেতারে অপর দলের সঙ্গে যোগাযোগ করে নেবে। বেশ নিরুপদ্রবভাবে এগিয়ে চলেছিলাম আমরা।
বাদ সাধলো একটা মোড়ের মুখে এসে। এই জায়গার জমি একটু নিচু, তাতে বৃষ্টির জল জমে জমে একটি ডোবা মতো তৈরি হয়ে আছে। অসংখ্য বুনো ঝোপঝাড়ে ভর্তি গোটা ডোবাটি। আর ওইখানেই প্রথম আবিষ্কৃত হলো যে বেশ ভয়ঙ্কর একটা কিছু ঘটে গিয়েছে দ্বীপটিতে। সকলেই আমরা থমকে দাঁড়ালাম সেই ভয়ঙ্কর ঘটনার প্রমাণটিকে দেখতে পেয়ে। একটি কাটা পা, একজন পূর্ণবয়স্ক পুরুষের বুট জুতো পরা একটি পা। এই ধরনের বুট সচরাচর ব্যবহার হয় আমাদের পুলিশ বাহিনীতে। আশেপাশে কোথাও বাকি দেহের চিহ্ন মাত্র নেই, শুধু নিচু অর্ধেক জল জমা নোংরা একটি ডোবায় জন্মানো বুনো গাছড়ার সরু ডালগুলিতে আটকে থাকা গোড়ালির একটু ওপর থেকে কাটা মানুষের একটি পা। নাজিম, প্রথম দলকে খবর পাঠান। ফকরু, পাটার একটা ছবি তোলো। হ্যাঁ, ওই অবস্থাতেই তোলো, কোনো কিছুতে হাত দিও না। সকলে বন্দুক হাতে প্রস্তুত থাকো। কিছু একটা গন্ডগোল আছে মনে হচ্ছে। খবর পাঠালে নাজিম? এমন সময় কড়কড় শব্দ করে উঠল নাজিমের পিঠে বাঁধা শক্তিশালী ট্রান্সমিটারটি। রিসিভারটি হাতে তুলে নিতেই ওপাশ থেকে ভেসে এলো অঙ্কিতের চাপা উৎকণ্ঠাময় গলা। দুটো মৃতদেহ পেয়েছে সার্জেন্ট, কিন্তু এগুলি কি তা বুঝতে পারছি না। আপনি একবার আসবেন? বাকিদের অকুস্থলে পজিশন নিয়ে দাঁড়াতে বলে দুজন জওয়ানকে নিয়ে এগিয়ে গেলাম অঙ্কিতের বর্ণনা করা জায়গাটিতে। মৃতদেহ দুটিকে দেখলাম এবং দেখে সত্যি মাথার চুল খাড়া হয়ে উঠল। এই কাদের সঙ্গে লড়তে এসেছি আমরা? পাড়ের থেকে কিছুটা দূরে এই জায়গার মাটি একটু বালি বালি, সেখানেই পাশাপাশি পড়েছিল দুটি মৃতদেহ। কিন্তু কাদের মৃতদেহ এটি? বিকট দর্শন এই মৃতদেহগুলি কখনোই মানুষের হতে পারে না। এত ভয়াবহ করাল দ্রংষ্টা মুখবিবর তো কোনো মানুষের নয়। ওপরে আর নিচে দুটি করে মোট 4টি তীক্ষ্ণ সদন্ত। এ দাঁত অনায়াসে হাতির চামড়া পর্যন্ত ফুটো করে ফেলতে পারে। বিকট দুটি চোখ, যাতে কোনো পাতা নেই। মৃত্যুর পরেও এই চোখ দুটি আতঙ্ক সৃষ্টি করে অন্যের মনে। কান দুটি সূচালো, নাক খাড়া, গায়ে কোথাও কোনো লোম নেই। হাত পায়ের আঙুলগুলি সরু লম্বা, হাতের নখগুলি বড় ও তীক্ষ্ণ। তবে সব থেকে বড় ভয়ের ব্যাপার অন্যত্র। দুটি মৃতদেহেই পরনে জামা কাপড় রয়েছে, যার অর্থ বিকট দর্শন হলেও এই না মানুষগুলি বুদ্ধিমান প্রজাতি। মৃতদেহগুলিকে ভালো করে পর্যবেক্ষণ করে নিয়ে আদেশ দিলাম বডি ব্যাগে তুলে বেস ক্যাম্পে নিয়ে যেতে। অঙ্কিতকে বললাম টহল শেষ করতে। তারপর ফিরে চললাম পূর্ব অবস্থানে। মনটা একটু খিঁচড়ে গেল। প্রথমে একটি মানুষের কাটা পা, তারপর দুটি অদ্ভুত দর্শন প্রাণীর মৃতদেহ। কোনো যোগসূত্র নেই তো এদের মধ্যে। কেন জানি না মন চলে যাচ্ছে বারবার ওই কাঁচের দেওয়ালটির দিকে। মন বলছে ওইখানেই রয়ে গিয়েছে সবকটি সূত্র। আমার পূর্বের অবস্থানে ফেরত এসে ইউনিটের বাকি সদস্যদের নিয়ে টহল শেষ করলাম। আর সন্দেহজনক কিছু চোখে পড়ল না। এই টহল দেওয়ার সময়তেই বহু দূর থেকে চোখ গেল কাঁচের দেওয়ালের একাংশের দিকে। এক বুক রহস্য নিয়ে দাঁড়িয়ে আছে দেওয়ালটি। সুন্দরবনের এইসব দ্বীপগুলিতে এমনিতে বিশেষ জন্তু জানোয়ার থাকে না বটে, কিন্তু পাখিদের গতিবিধি সর্বত্র। স্থানীয় অধিবাসীদের সঙ্গে কথাবার্তায় জেনেছিলাম যে এই দ্বীপটিতেও কয়েকদিন আগে অবধি সব প্রজাতির পাখি দেখা যেত। কিন্তু মজার বিষয়, আমরা দ্বীপে পা রাখবার পর থেকে একটিও পাখি কিন্তু চোখে পড়েনি। একটা মৃত্যুর হিমশীতলতা যেন চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। আমরা এখন কি করব সাব? টহল শেষ হয়ে গিয়েছে। জমাদার রাজু এখন সামনে এসে দাঁড়িয়েছে পরবর্তী নির্দেশের অপেক্ষায়। সবাইকে নির্দেশ দিলাম বেস ক্যাম্পে ফিরে যেতে। অঙ্কিতকেও একই কথা বললাম বেতারে। আজকের দিনের মতো কাজ শেষ। আপাতত যা যা পাওয়া গিয়েছে সব বিষয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দাখিল করতে হবে সদর দপ্তরে। তারপর ওরা অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেবেন। এটুকু বোঝা গেল যে পরিস্থিতি ভালো নয়। বাকি নিরুদ্দিষ্ট ব্যক্তিদের ভবিষ্যৎ নিয়ে একটি শঙ্কা টানা বাঁধছে মনে। সমস্যা একটি,
শত্রুর মুখ আমরা এখনো অবধি দেখে উঠতে পারিনি, অথচ এই ছোট্ট জনমানবহীন জায়গাটিতে এইভাবে চোখ এড়িয়ে লুকিয়ে থাকা সম্ভবও নয়। তাহলে এই অজ্ঞাত পরিচয় শত্রুরা লুকোলো কোথায়? না, আর ভালো লাগছে না, শরীর অবসন্ন। আজকের মতো লেখা শেষ করি, একটু ঘুম। 4 আগস্ট 2019, সময় সন্ধে 8:30। অভাবনীয় ভয়াবহ অভিজ্ঞতা গতকাল রাত্রে। গতকাল ডায়েরি লেখা শেষ করেছিলাম এই বলে যে একটু ঘুমিয়ে নেব। মাথাটা সামান্য একটু ধরেছিল, কিরকম একটা মন খারাপ করা বিষণ্ণ পরিবেশ চতুর্দিকে। পরে জানতে পারি একই ব্যাপার ঘটেছিল প্রায় সকলের ক্ষেত্রেই। কিরকম যেন একটা ভ্যাপসা গুমোট গরম, যাই বর্ষার মরশুমে বিরলতম ঘটনা। তার সঙ্গে একটি অবসন্ন ভাব, মাথা ধরা আর পুরনো স্মৃতির ভিড় করে আসা। প্রত্যেকেই তাদের মৃত পরিবারকে যেন একটা ঘোরের মধ্যে অনুভব করছিল। তবে আসল ঘটনাটি ঘটল রাত্রে, বলা ভালো মধ্যরাত্রির দিকে। এই প্রথম শত্রুপক্ষ সরাসরি আমাদের উপর আক্রমণ করল। ওরা অবশ্য সরাসরি আঘাত হানেনি। যেসব জওয়ানরা একা দাঁড়িয়ে ডিউটি করছিল কোথাও, বা কেউ হয়তো একটু ফাঁকায় চলে গিয়েছিল হালকা হতে, ওদের আক্রমণের মুখে পড়েছিল মূলত আমাদের সেই জওয়ানরা। একটু নিভৃত পরিবেশে পেতেই এদের তুলে নিয়ে গেছে ওরা। যেখানে দলবদ্ধ টহল বা নজরদারি ব্যাপারটি ছিল, সেখানে কেউ কোনো বিপদের মুখে পড়েনি। বিপক্ষের এই ধোঁকার টাটি অবশ্য বেশিক্ষণ চলেনি। আমাদের জওয়ানরা ওদের আক্রমণের কায়দা বুঝতে পেরে সামনের অন্ধকার লক্ষ্য করে গুলি চালাতেই অন্ধকারের জিপগুলি পালিয়ে যায় অকুস্থল ছেড়ে। আমাদের নিহতের বা নিরুদ্দেশের সংখ্যাও কম কিছু নয়। সাথে সাথে জওয়ানদের এক জায়গায় ডেকে রোল কল করা হয়। দেখা যায় 6 জন অনুপস্থিত। তবে উদ্বেগের কারণটি কিন্তু একই থাকে। আমরা শত্রুর মুখ এখনো দেখতে পাইনি। এটা এখনো আমাদের কাছে একটি অস্বস্তির ব্যাপার। তার মধ্যেই অবশ্য একটা ভালো ব্যাপার হয়েছে। আজ সকালেই আমাদের সঙ্গে যোগদান করেছে ডিআরডিওর বৈজ্ঞানিকদের একটি দল, আর তাদের টিমের নিরাপত্তার দায়িত্বে থাকা স্থলবাহিনীর দ্বিতীয় দলটি। আর এই দ্বিতীয় টিমের দায়িত্বে রয়েছে আমার বহু পুরনো অবিচ্ছেদ্য বন্ধু অখণ্ড প্রতাপ। এতদিনে ক্যাপ্টেন হয়ে গিয়েছে ব্যাটা। ওর সঙ্গে দেখা হলো, কিছু গল্প হলো, তারপর আবার আমরা ফিরে গেলাম যে যার জায়গায়। গবেষকদের দলটি এসে প্রথমেই অস্থায়ী গবেষণাঘরটিকে তুলে কাজ শুরু করে দিল সাত তাড়াতাড়ি। উপায় নেই, যে নিদর্শনগুলি আমরা জোগাড় করে রেখেছিলাম তা এর মধ্যেই পচতে শুরু করে দিয়েছিল যে। যাই হোক, খানিকক্ষণ আগে কথা হলো গবেষক দলের প্রধানের সঙ্গে। ডক্টর আগাশে তার নাম। শান্ত সৌম্য একজন বিজ্ঞানী। অনেক কিছু নতুন সূত্র জানতে পারা গেল তার কথায়। আপনাদের পাওয়া লাশগুলির প্রাথমিক ডিএনএ পরীক্ষা শেষ, তবে চূড়ান্ত পরীক্ষা সমাপ্ত না হওয়া অবধি আমি নিশ্চিন্তভাবে কিছু বলতে বা চাইছি না। তবে অদ্ভুত বিষয়টি হলো, এই জিনগুলি কোনো মানুষের তো মোটেই নয়, কোনো জাগতিক প্রাণীরও নয়। বেশিরভাগ জাগতিক প্রাণীর জিনের সঙ্গে এর কোনো মিল নেই। লক্ষণীয় বিষয়টি হলো, সমুদ্রের গভীরতম অংশে যে স্কুইড জাতীয় প্রাণী দেখা যায়, সেগুলির সঙ্গে একটি প্রকৃতিগত মিল রয়েছে এই প্রাণীগুলির। দুটি দেহাংশেরই মূল ভিত্তি কোনো বামাবর্তী প্রোটিন নয়, যা এই পৃথিবীর 99% বেশি প্রাণীদেহে প্রাপ্ত অ্যামিনো অ্যাসিডের মূল প্রকৃতি। অদ্ভুতভাবে এই দুটি প্রাণীদেহের জীবনদায়ী প্রোটিন কিন্তু দক্ষিণাবর্তী। সম্পর্কের দিক থেকে এদের এক তুতো ভাই হল আর এক জলজ প্রাণী, অক্টোপাস। এদের প্রোটিনের গঠন কিন্তু প্রকৃতির একটি অ্যাক্সিডেন্ট। তার মানে আপনি বলতে চাইছেন যে এই প্রাণীগুলি, যাদের দেহ আমরা শুকনো ডাঙায় পেলাম, তারা সকলেই জলজ সামুদ্রিক প্রাণী? বামাবর্তী বা দক্ষিণাবর্তী প্রোটিনের ব্যাপারটা না বুঝলেও মুদ্রা বিষয়ের কিছুটা মাথায় ঢুকেছিল। সেটারই সূত্র ধরে আলগোছে প্রশ্নটা ছুঁড়ে দিলাম ডক্টর আগাশের দিকে। না, সেটাও বলা যাবে না। অঙ্গ সংস্থানগতভাবে এটা দিনের আলোর মতো পরিষ্কার যে এরা ডাঙারি জীব। তবে রৌদ্রের আলো কিন্তু এদের জন্য নয়।
এদের মৃত্যুর কারণই হলো রৌদ্রের তাপ। চামড়ার মধ্যে একটা ঝলসানো স্তর সেদিকেই কিন্তু ইঙ্গিত করে। এদের গায়ের চামড়ার বহিরাবরণীর প্রমাণ করে যে এদের বসবাস মাটির নিচে। মস্তিষ্ক তুলনামূলকভাবে জটিল, বাদরদের থেকে উন্নত প্রাণী, তবে আমাদের সঙ্গে তুলনায় কতটা উন্নত সেই বিষয়টি কিন্তু তর্ক সাপেক্ষ। তাহলে এবার কাঁচের দেওয়ালের কাছে গিয়ে একবার। একদমই নয় সার্জেন্ট বরাট, আমরা সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত কাঁচের দেওয়ালের একেবারে কাছে ভুল করেও চলে যাবেন না। সে কি? কিন্তু কেন? ওটা কোনো কাঁচের দেওয়ালই নয় সার্জেন্ট। যদিও দেখতে তাই লাগছে বটে, কিন্তু প্রকৃতপক্ষে ওটি একটি সুবিশাল তড়িৎ শক্তিপুঞ্জ, সুবিশাল শক্তি ও বলের একটি সমষ্টি। আপনি আমাকে নিয়ে মজা করছেন, তাই না ডাক্তার? ওটা যদি একটি শক্তিপুঞ্জই হয়, তবে ওটা আমরা চোখে দেখতে পাচ্ছি কি করে? শক্তি তো অদৃশ্য। তাছাড়া লোকজন ওর মধ্যে ঠক্কর খেয়ে দাঁড়িয়ে পড়েছিল কিভাবে? ওদের তো ওই দেওয়াল ফুঁড়ে বেরিয়ে যাওয়ার কথা। আর আরো একটা প্রশ্ন, এই বিপুল শক্তিপুঞ্জের আশেপাশে দাঁড়িয়ে আমরা ঝলসে যাচ্ছি না কেন? দেখুন, আমরা দুজনেই কিন্তু আরবের নেতৃত্বাধীন সার্জেন্ট। রসিকতা জিনিসটা আমাদের প্রাত্যহিক কার্যের মধ্যে কিন্তু পড়ে না। বিদ্যুৎ চমক ব্যাপারটা আপনিই চোখে দেখতে পান না, বা ফায়ার বল কি, এই ব্যাপারগুলি অনেকটা এনার্জি বা শক্তি যদি এক জায়গায় জড়ো হয়, তবে অদৃশ্য শক্তি আমাদের দৃশ্যমানতার মধ্যে চলে আসে, তাই না? এনার্জি বা শক্তির বস্তুতে পরিবর্তন হচ্ছে না এই সূত্র ধরে। হ্যাঁ, তাই তো। জানি আপনি কি বলতে চান, দুটি ক্ষেত্রে দৃশ্যমানতা অত্যন্ত সীমিত সময়ের জন্য। তাহলে এক্ষেত্রে এই শক্তিপুঞ্জটি কাঁচের দেওয়ালের মতো নিরবিচ্ছিন্ন অবিশ্রান্ত দাঁড়িয়ে রয়েছে কি করে, তাই তো? এই দ্যাট ইজ দ্য পয়েন্ট। এই বিষয়টি আমি ওটা ঠিক ধরতে পারছি না। যেমন এটাও আমার কাছে পরিষ্কার নয় যে কেমন করে ওই বিপুল তড়িৎ শক্তি এরকম সাধারণ কাঁচের দেওয়ালের মতো আচরণ করছে। আরেকটা কথা, মানব মস্তিষ্কের ভিতরেও কিন্তু সমস্ত কাজ সম্পন্ন হয় তড়িৎচালিত হই, একথা মাথায় রাখবেন কিন্তু। বিদ্যুৎ চমকের মতো একটি সম্ভাবনা খেলে গেল মাথায়। তবে কি? ডক্টর আগাশে তাকিয়ে দেখছিলেন আমার অভিব্যক্তি। এবারে নরম গলায় তিনি বললেন, আপনি বুদ্ধিমান লোক সার্জেন্ট, ঠিকই ধরেছেন। আমার ধারণা ওই দেওয়ালের ধারে কাছে গেলে মানুষের মস্তিষ্কে তড়িৎ মোক্ষণের কিছু হেরফের হয়, ফলে মানুষ ভুলভাল দেখে। ওই জন্যই আপনার কাছে একান্ত অনুরোধ, আপনি বা অন্য কেউ কোনো অবস্থাতেই ওই দেওয়ালের আশেপাশে যাবেন না। দূর থেকে দেখলে অবশ্য মনে হয় কোনো অসুবিধা নেই। আজ সকালে ক্যাপ্টেন সিং এর সঙ্গে আমি গিয়েছিলাম ওখানে, কিন্তু শক্তিপুঞ্জের শক্তি মাপা সম্ভব হয়নি। এতটাই বিপুল সেই পঞ্জীভূত শক্তির পরিমাণ, বুঝেছেন? বাহ, অখণ্ড প্রতাপ সদ্য আজকে সকালে এসেছে, আর এসেই কিনা একেবারে রণাঙ্গনে। আর আমরা 3 দিন ধরে শুধু ফাঁকা মাঠে কুচ করে যাচ্ছি আর রাতে শহীদ হয়ে যাচ্ছি। মনে মনে একটু খাপ্পা হয়ে গেলাম বন্ধুবরের প্রতি। তারপর সামলে নিয়ে জিজ্ঞাসা করলাম, আর কি জানা গেল ডক্টর আকাশে? আর বিশেষ কিছু নয়। ও হ্যাঁ, সামনের ওই যে দেওয়ালটি দেখছেন, ওটি কিন্তু কোনো নিছক কাঁচের দেওয়াল নয়, বলা ভালো কাঁচের ঘর, যার নিচটা শুধু আমাদের চোখে দৃশ্যমান, বাকি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পুরোটাই অদৃশ্য। এই ব্যাপারটা সার্জেন্ট, এই ব্যাপারটা আমায় ক্রমশ ভাবিয়ে তুলছে। বিষয়টা ভাবনা চিন্তা করবার মতোই বটে। সন্ধেবেলায় ক্যাম্পে ফিরে ডায়েরি লিখতে বসে এই কথাটাই আমায় বারংবার ভাবিয়ে তুলছে। তাহলে আমাদের লড়াইটা মূলত কাদের বিরুদ্ধে? কোন উন্নত প্রাণী? সদ্য বিবর্তনের হাত ধরে উঠে আসা কোনো অজ্ঞাত পার্থিব? কোনো বিদেশি শক্তি যারা এই নতুন প্রযুক্তি আবিষ্কার করেছে, যা বাকি বিশ্বের কাছে একেবারে নতুন? তাছাড়া নিরুদ্দিষ্ট ব্যক্তিদের পরিণতি কি হয়েছে এদের হাতে? তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? আরো একটি কথা হঠাৎ খেলে গেল মাথায়। আচ্ছা, কাঁচের দেওয়ালটি যদি নিরেটি হবে, বোঝাই যাচ্ছে এটি সৃষ্টির একমাত্র উদ্দেশ্য ভিতরের অধিবাসীদেরকে বাইরের শত্রুর হাত থেকে রক্ষা করা। তাহলে ভিতরের অধিবাসীরা কোনোভাবে বাইরে বেরিয়ে আসছে কি করে? মৃতদেহ দুটি যে প্রাণীদের, তারা কোনোভাবেই দ্বীপের সাধারণ বিচরণকারী প্রাণী হতে পারে না।
এ আমার দৃঢ় বিশ্বাস যে এদেরও উৎপত্তি ডক্টর আগাশে বর্ণিত কাঁচের ঘর থেকেই। জঙ্গলের ভিতরে মাটির নিচেও এরা ছিল না, কারণ কোনো অস্বাভাবিক গর্ত দুদিনের পেট্রোলিংয়ে কারোর চোখে পড়েনি। তাহলে যদি ওই কাঁচের ঘরই ওদের বাসস্থান হয়, তবে ওরা বাইরে আসছে কি করে? আজকে লেখা আপাতত এইটুকুনি থাক, কাল আবার বসবো। ছয়ই আগস্ট 2019, সময় সন্ধ্যে 7:21। অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজ ডায়েরি লিখতে বসছি। আজ সকালবেলার টহল আমরা দুই বন্ধু একত্রে সারি। টহল দিতে দিতেই আড্ডা, পুরনো সময়ের স্মৃতিরোমন্থন, ঠাট্টা, ইয়ার্কি। দেখলাম ও এখনো কথাবার্তাতে একই রয়েছে, বিন্দুমাত্র পরিবর্তন হয়নি ওর এতগুলো বছরেও। তবে একটা ব্যাপার দেখে ভালো লাগলো, আমার পরিবারের বিষয়ে পুরনো প্রসঙ্গ এড়িয়ে গেল কায়দা করে। হয়তো আন্দাজ করেছিল ওটা আমার পুরনো ব্যথার জায়গা। এইভাবে ঘুরে ঘুরে টহল দিতে দিতে হঠাৎ একটি জায়গায় এসে থমকে গেলাম সকলে। ওহো, দুটো কথা বলে রাখি। প্রথমত, আমাদের বেস ক্যাম্প আরও এগিয়ে নিয়ে আসা হয়েছে জঙ্গলটাকে পিছনে রেখে। একটি তুলনামূলক ফাঁকা এবড়ো খেবড়ো প্রান্তরে নতুন করে স্থাপনা করা হয়েছে ক্যাম্পটিকে। মধ্যিখানে অনেকটা দূরত্ব রেখে সামনেই রয়েছে সেই কুখ্যাত কাঁচের দেওয়াল। আমাদের বারণ করা হয়েছে ওই দিকে বেশি তাকাতে। দ্বিতীয়ত, আমাদের টহল অঞ্চলটি ধার্য করা হয়েছে ক্যাম্পের দুটি প্রান্তে, মোটামুটি 500 মিটার অবধি। এই ব্যাসার্ধের মধ্যে কেউ ঢুকে পড়লেই আমাদের ওপর নির্দেশ আছে গুলি চালাবার। পুরো ক্যাম্প জুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আমাদের বলা হয়েছে যতটা সম্ভব জঙ্গলের লাইন ঘেঁষে থাকতে। মূল উদ্দেশ্যটা ছিল জঙ্গলকে চোখে চোখে রাখা। এই টহলের সময়তেই একটি জিনিস দেখে থমকে দাঁড়িয়ে গিয়েছিলাম সকলে। জমাদার উমাশঙ্কর তাম্বের প্রথম নজর গিয়েছিল সেই দিকে। সেই প্রথম আমাদের দৃষ্টি আকর্ষণ করে জিনিসটির প্রতি। এখন আমরা থমকে যেতে এগিয়ে গিয়ে মাটি থেকে জিনিসটি তুলে নিয়ে ঝেড়ে পুঁছে সেটি তুলে নিয়ে দেয় আমার হাতে। ভিড় করে সকলেই দেখে সেটিকে। সেটি আর কিছুই নয়, শুধু একটি ঘড়ির ডায়াল। উদ্বিগ্ন মুখে তাকালাম অখণ্ডের মুখের দিকে। আমার হাত থেকে ডায়ালটি নিয়ে ও একবার দেখল, শুধু মুখে কিছু বলল না, শুধু জঙ্গলের দিকে একবার তাকালো। ইশারাটা বুঝে নিয়ে দলটিকে আবার দুটি ভাগে ভাগ করে আমরা জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম, আবারও ভালো করে তল্লাশি চালাবার জন্য। এবং আবার ব্যর্থতা। গোটা জঙ্গলটি তন্ন তন্ন করে খুঁজেও কিছু না পেয়ে অবশেষে বিফল মনোরথ হয়ে পূর্ব নির্ধারিত একটি গাছের নিচে আবারও জড়ো হলাম দুটি দল মিলে। এখানেই দাঁড়িয়ে যখন দুজনে মিলে ঠিক করছি পরবর্তী কর্মপন্থা, হঠাৎ অঙ্কিত বলে উঠল, সার্জ, এখানে একটা পচা গন্ধ পাচ্ছেন? প্রথমবারই আমরা পেয়েছিলাম গন্ধটা, কিছু বলিনি। চুপ করে গেল অঙ্কিত। ঠিকই বলেছে ছেলেটি। এখান থেকে গন্ধ একটা পাচ্ছিলাম বটে, কিন্তু উত্তেজনার ঘোরে তখন আমল দিইনি বিষয়টাতে। এখন নজর দেওয়ায় মনে হলো সত্যিই তো বেশ ভালোই গন্ধ ছাড়ছে এখানে। ছড়িয়ে পড়লাম সব কজন মিলে জায়গাটি জুড়ে। আবার শুরু হলো চিরুনি তল্লাশি। এইভাবে খুঁজতে খুঁজতে প্রথমে একটি গাছের নিচ থেকে উদ্ধার হলো এক চোখের একটি মণি। তারপর সেই সূত্র ধরে গাছের উপর তাকাতেই এই গাছ এবং আশেপাশের প্রতিটি গাছের ডালে ডালে খুঁজে পাওয়া গেল মৃতদেহগুলিকে। প্রতিটি গাছের ওপর দিকের ডালে ঘন পাতার আড়ালে লুকিয়ে রাখা ছিল দেহগুলি, এমনভাবে যাতে নিচের কেউ সহসা দেখতে না পারে সেগুলিকে। কিন্তু এমনভাবে মৃতদেহ লুকিয়ে রাখার অর্থ কি? নির্দেশ দিলাম গাছ থেকে দেহগুলি নামিয়ে আনবার জন্য। মাই গড, এই কারণেই দেহগুলিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবকটা দেহ তুলে রাখা হয়েছিল গাছের ডালে। এই জন্যই বোধহয় সেদিন একটাকেও গুলিবিদ্ধ করা যায়নি, কারণ শত্রু মাটির উপর ভেবে তোমরা অন্ধকারে গুলি চালিয়েছ, আর এরা ততক্ষণে গাছের ডাল ধরে পালিয়েছে। বিস্ময়ে স্বগতোক্তি করে উঠল অখণ্ড। কিন্তু বাকি নিরুদ্দেশ হওয়া ব্যক্তিরা কোথায়? সকলের দেহ তো এখানে নেই।
এরা তো আমাদের জওয়ানরা, যারা নিরুদ্দেশ হয়েছিল পরশু দিনের আক্রমণে। মৃতদেহ ভালো করে দেখবার পর বলে উঠল অঙ্কিত, দেহগুলির কোনোটাই সম্পূর্ণ নয়। প্রত্যেকটি দেহের অবস্থা দেখে মনে হচ্ছে কোনো কিছুতে যেন টেনে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে এদের। কারোর ক্ষেত্রে তো বুকের পর থেকে বাকি দেহটাই নেই। তার মধ্যে পচতে শুরু করে দিয়েছে এদের শরীর। বেশিক্ষণ তাকানো যায় না সেদিকে, এত বীভৎস মর্মান্তিক দশা দেহগুলির। মাথা নিচু করে ফেলেছিলাম। এখন অখণ্ড প্রতাপ এসে হাত রাখল কাঁধে। অর্ডার সার্জ। সম্বিত ফিরে পেলাম কথাটি শুনে। এই দলটির অভিভাবক আমি। এদের ভালো মন্দ দেখার দায় আমার ওপর। দিনের আলো কমে যাবে আর 1-1.5 ঘন্টার মধ্যে। এই অবস্থায় নতুন করে কিছু খুঁজতে যাওয়া বোকামি হবে। শোনো, বডি ব্যাগে দেহগুলিকে তোলো আর সম্মানের সাথে নিয়ে চলো ক্যাম্পে। কাল আমরা প্রত্যেকটি গাছের ডালকে ভালো করে পরীক্ষা করব। এখন ভালো করে ক্যাম্প পাহারা দিতে হবে। তাহলে আমরা লড়ছি কার সাথে? এমন প্রাণী যার দেহ মানুষদের মতো, কিন্তু যার আত্মীয়তা স্কুইড অক্টোপাসদের সঙ্গে, যারা থাকে মাটির নিচে লুকিয়ে কিন্তু বিচরণ গাছের ডাল বেয়ে। আর এরা কাঁচা মাংসের অভ্যাস এখনো ছাড়তে পারেনি, অথচ এমন একটি ইলেকট্রিক ফোর্স ফিল্ড বানায় যার তলাটা দেখতে লাগে কাঁচের দেওয়ালের মতো। মানুষও যা বানাতে পারেনি এরা তাই করে দেখায়, তাদের বুনো স্বভাবগুলি ধরে রেখেও। কি ধরনের শত্রু এরা? আর নয়, গত কয়েকদিন ধরে অনেক ভয় পেয়েছি। আজ শেষ বিচারের দিন। আমার ইউনিটের লোকেদের রক্ত ঝরেছে। দলপতি হিসেবে এর বিহিত হওয়া দরকার। আমি প্রতিশোধ নেব আমার লোকেদের হয়ে, একা। আমি ওই কাঁচের দেওয়াল পার হব বলে ঠিক করেছি। আজ সকালে সকলে যখন ভিড় করে ঘড়ির ডায়ালটি দেখছিল, তখনই একটি অদ্ভুত ব্যাপার চোখে পড়ল কাঁচের দেওয়ালের দিকে তাকিয়ে। একটি হলুদ রঙের প্রজাপতি দেখতে পেয়েছিলাম দূর থেকে। মনে হলো ওটি যেন উড়তে উড়তে দেওয়াল পার করে ওদিকে গেল। অত দূর থেকে অবশ্য ওটা আমার চোখের ভুলও হতে পারে। তবে এটা তো ঠিক যে প্রাণীগুলি বাইরের জগতে আসে কাঁচের দেওয়াল পেরিয়েই। তার মানে রাত্রিবেলার দিক করে কাঁচের দেওয়াল পারাপার যোগ্য। এটাই হবে আমার সময়। একবার যদি ওই অবধি পৌঁছতে পারি। না, অনেক হয়েছে ঘোমটা টেনে বসে থাকা। আজ রাত্রে একাই চেষ্টা করব পার হতে, কপালে যাই থাক না কেন। এবারে আমার লড়াইটা নিয়ে যাব ওদের এলাকায়, ওদের ঘরের ভিতর। তারপর ক্যাপ্টেন অখণ্ড প্রতাপ সিং, আপনি ভেতরে আসুন। একটা ছোট দীর্ঘশ্বাস ফেলে প্রশ্নোত্তর ঘরে প্রবেশ করলাম আমি। এখন সওয়াল জবাব পর্ব। যে বিভীষিকা আমাদের উপর দিয়ে গিয়েছে, তারপর কেটে গিয়েছে পুরো 1 মাস, কিন্তু আতঙ্কটা মনের ভিতর এখনো যে টাটকা। তার সঙ্গে একটা বুক চাপা দুঃখ স্বজন হারাবার। ছোট ঘরটির একেবারে কোণে একটি টেবিল, তার উল্টো দিকে 2টি চেয়ারে 2 জন বসে। প্রশ্নকর্তা একজন উচ্চ পদস্থ অফিসার। এনাকে আমি চিনি। ইনি মেজর ডাম্বলে। তার পাশে বসা ব্যক্তিটির নিরাপত্তার দায়িত্ব নিয়েই আমাদের যাওয়া সেই অভিশপ্ত দ্বীপটিতে। ডক্টর আগাশে স্বয়ং। ওনাকে দেখে আমি একটু বিস্মিতই হয়েছি। শুনেছিলাম ওই ভয়ঙ্কর ঘটনার পর তিনি নাকি একটু অবসন্ন হয়ে পড়েছিলেন, একা থাকছিলেন। তা আজকে ওনাকে এখানে দেখব তা আশাও করিনি। মেজর ডাম্বলের সামনে রাখা ছিল সার্জেন্ট বরাটের ডায়েরিটা। তা দেখে আবার একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। এই ডায়েরির কোনো প্রয়োজন নেই আরও। অত্যন্ত দুঃখজনক ঘটনা ক্যাপ্টেন সিং। যা শুনলাম তাতে বুঝেছি যে ব্যাপারটা প্রায় যুদ্ধ পরিস্থিতির দিকে চলে গিয়েছিল। তবে বিষয়টি এখনো ঠিক পরিষ্কার হচ্ছে না। এ বিষয়ে আপনার বিস্তৃত বিবরণের প্রয়োজন। আপনি সাহায্য করবেন তো?
ঘাড় নেড়ে সম্মতি দিলাম। টেবিলের উপর থেকে মেজর বরাটের ডায়েরিটা তুলে নিয়ে উল্টে পাল্টে দেখলেন মেজর। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়ার পর সেটিকে আবার টেবিলের ওপরই রেখে দিলেন তিনি। প্রয়াত সার্জেন্টের ডায়েরিটা আমি অবশ্য স্বয়ং পড়িনি, বাংলা আমি পড়তে জানি না ঠিক, তবে এর অনুবাদটি আমি শুনেছি। বেশ ভয়াবহ অভিজ্ঞতা। আপনি সার্জেন্টকে কতদিন ধরে চেনেন? এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে গলা খাঁকড়িয়ে বলতে শুরু করলাম। সার্জেন্ট প্রমথেশ বরাটের সঙ্গে আমার পরিচয় 2000 সালের গোড়া থেকেই, যেদিন প্রথম আমরা একই সাথে কমান্ডো ট্রেনিংয়ে ঢুকেছিলাম। অত্যন্ত দায়িত্ববান, সৎ অফিসার। 2003 সালে ওর বিয়ে হয়। যথেষ্ট হাসি খুশি মানুষ, আবার কঠোর প্রাণ একজন যোদ্ধা। শত্রুকে ক্ষমা করা ওর ধাতে ছিল না। ওর 2005 সালের একটি অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা আজও জুনিয়রদেরকে গল্প শোনাই। কেমন করে শত্রু শিবিরের ভিতরে একা ঢুকে 20 জনকে নিঃশব্দে হত্যা করেছিলেন উনি। ভয়ডর ওর ছিল না, অগাধ দেশপ্রেম, অটল তেজ। ওর সোজা সরল রেখা ধরে এগিয়ে চলা জীবনের গতিপথ প্রথম ধাক্কা খায় 2008 সালে। হোটেল নরিম্যানের গুলি চালনার ঘটনায় যে কজন সিভিলিয়ানের প্রাণ যায়, সেই তালিকায় ছিল ওর বউ সুলেখা এবং ছেলে অঙ্কুশ। তারপর থেকেই বিষণ্ণ একাকী হয়ে পড়েন আমার সতীর্থ সহযোদ্ধাটি। তবে উল্টো দিক দিয়ে এটাও সত্যি যে ওনার কর্তব্যবোধের ওপর কোনো প্রভাব ফেলেনি ওনার ব্যক্তিগত জীবন। যোদ্ধাদের চোখের জল খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই কারণেই আইল্যান্ড এক্স নিয়ে যখন টিম নির্বাচন হয়, তখন উনিই ছিলেন যোগ্যতম প্রতিনিধি। অভিজ্ঞ, পড়াশোনা জানা লোক, কর্তব্যপরায়ণ এবং নিঃসন্দেহে উনিই ছিলেন যোগ্যতম প্রার্থী। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিলক্ষণ জানতেন যে এই অজ্ঞাত কুলশীল দ্বীপে আগত বিপদকে বুক ঠুকে মোকাবিলা যদি কেউ করতে পারে, তবে তার জন্য যোগ্যতম ব্যক্তি এই অফিসারটি। তাছাড়া উনি নিজেও বাঙালি, ফলে স্থানীয় ভাষাটি উনি ভালো বুঝবেন। সম্মতিসূচক মাথা নাড়লেন উল্টো দিকে বসা মেজর। বিস্তৃত রিপোর্ট তাদের কাছে আছে। এখনো অবধি বিবৃতিতে কোনো অসঙ্গতি নেই। 6ই আগস্ট রাত্রে ওখানে কি ঘটেছিল? জিজ্ঞেস করলেন মেজর। আমরা আমাদের ক্যাম্পটিকে সরিয়ে এনেছিলাম কাঁচের দেওয়ালের কাছাকাছি। একেবারে সামনেও নয় তাই বলে, বেশ কিছুটা দূরে জঙ্গলের ধার ঘেঁষে। প্রতিটি সৈনিকের উপর কড়া নির্দেশ ছিল তারা যেন ওদিকে না তাকায়। জঙ্গল লাইনের ধারেই ছিল আমাদের ক্যাম্পটা। অর্থাৎ আপনাদের সামনে ছিল কাঁচের দেওয়াল আর পিছনের দিকে ছিল ঘন জঙ্গল, তাই তো? আগে হ্যাঁ, খুব জোরালো আলোর ব্যবস্থা করা হয়েছিল ক্যাম্প জুড়ে, যাতে একটিও জায়গা অন্ধকার না থাকে। আর একটা কথা, কাঁচের দেওয়ালের দিকে তাকাতে নিষেধ করা হয়েছিল কেন? তা বলতে পারবো না, তবে আমার ধারণা কাঁচের দেওয়ালের দিকে বেশিক্ষণ তাকালে অপর প্রান্তে মৃত স্বজনদের দেখা পাওয়া যায়। সম্ভবত এটা ঠেকাতেই ডক্টর আগাশে এই অদ্ভুত হুলিয়া জারি করেছিলেন। বেশ, তারপর? গলাটা শুকিয়ে আসছিল কথা বলতে বলতে। অনুমতিক্রমে 1 গ্লাস জল খেলাম প্রথমে, তারপর গ্লাসটি নামিয়ে রেখে আবার কথা বলা শুরু করলাম। পুরো ক্যাম্পের দায়িত্ব ন্যস্ত ছিল সার্জেন্ট বরাট এবং তার টিমের উপর। আমাদের উপর দায়িত্ব ছিল মূলত গবেষকদের নিরাপত্তা ও তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে সহযোগিতা করা। এইভাবেই কাজ চলছিল। 6ই অগস্ট রাত্রি ঠিক 11টার পর প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফিরবার সময় হঠাৎ খেয়াল করলাম। 1 মিনিট। গম্ভীর গলায় বাধা দিয়ে বলে উঠলেন মেজর ডাম্বলে। আপনার হাতে অস্ত্র ছিল সেই সময়? আগে হ্যাঁ, নিরাপত্তাজনিত কারণে আমাদের বলাই ছিল যে রাত্রে কোনো প্রয়োজনে অন্ধকারের দিকে যেতে হলে সঙ্গে অস্ত্র রাখতেই হবে। আমি সেই নির্দেশই পালন করি মাত্র। বেশ, তারপর বলুন। ফেরবার সময় সার্জেন্ট বরাটকে ওই রকম সতর্ক পদক্ষেপে কাঁচের দেওয়ালের দিকে সশস্ত্র অবস্থায় এগিয়ে যেতে দেখে আমি থমকে দাঁড়াই। প্রথমে ভেবেছিলাম সকলকে সতর্ক করি, কিন্তু কৌতূহলী হয়ে পড়েছিলাম উনি কি করেন সেটা দেখার জন্য। তাই আমি ওনার পিছু নিই এবং বেশ খানিকক্ষণ পর বুঝতে পারি যে ওনার গন্তব্যস্থল আমি যা ভেবেছিলাম তাই।
উনি কাঁচের দেওয়াল লক্ষ্য করে এগিয়ে গেলেন। আমি একটি মাঝারি আকারের পাথরখণ্ডের পিছনে কভার নিয়ে বসে পড়লাম। এর পরের ঘটনাগুলো এত তাড়াতাড়ি ঘটে গেল যে আমি অন্য কিছু আর গুছিয়ে ভাববার সময় পাইনি। সার্জেন্ট দেওয়ালের সামনে থমকে দাঁড়িয়ে বোধহয় ভাবছিলেন এরপর কি করা যায়, কিন্তু বেশিক্ষণ তাকে ওই চিন্তা করতে হয়নি। ডক্টর আগাশে এখানে আছেন, তিনিও আশা করি আমার বক্তব্যের সাথে একমত হবেন যে দেওয়ালের অপর প্রান্তটি কিরকম যেন কুয়াশাচ্ছন্ন, যেন একটা গাঢ় কুয়াশা ঘিরে রয়েছে জায়গাটিকে। ভিতরটা ঠিক পরিষ্কার দেখা যায় না যেন। ঘাড় নেড়ে সম্মতি জানালেন ডক্টর আগাশে। আমি বলতে লাগলাম, এইভাবে দাঁড়িয়ে আছি আমরা দুজনই কাঁচের দেওয়ালের এপাশে। উনি একেবারে দেওয়ালের সামনে, আমি অনেকটা পিছিয়ে একটি পাথরের আড়ালে। হঠাৎ দেখি সামনের অন্ধকার কুয়াশা ফুঁড়ে বেরিয়ে এলো দুটি মূর্তি। ভালো করে দেখে বুঝলাম যে প্রাণীগুলির মৃতদেহ আমরা এর আগে উদ্ধার করেছি এগুলো ঠিক সেই একই প্রজাতির প্রাণী। এরকম একটা ঠান্ডা স্রোত নেমে গেল শির দাঁড়াবে। আমার হাতের অ্যাসল্ট রাইফেলের লক খুললাম যাতে দরকারে দ্রুত গুলি চালাতে পারি। তবে সত্যি বলতে কি, আমি ঢের বেশি অবাক হয়েছি সার্জেন্ট পরাটের অভিব্যক্তি দেখে। উনি কিন্তু ঠায় দাঁড়িয়েছিলেন মূর্তি দুটির দিকে তাকিয়ে। এবার মূর্তি দুটি ইশারায় তাকে ডাকতেই তিনি যেন মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেলেন সামনের দিকে। আর বসে থাকতে পারলাম না, ওনাকে আটকাবার চেষ্টায় এগিয়ে গেলাম আড়াল ছেড়ে, একেবারে ওনার কাছেই। কিন্তু আমি তার কাছে পৌঁছবার আগেই তিনি কাঁচের দেওয়াল ফুঁড়ে ঢুকে গেলেন ভেতরে। আমি ওনার পিছনে দাঁড়িয়ে থেকেও ওনাকে আটকাতে পারলাম না। এবারে আসি সব থেকে অদ্ভুত অংশটায়। প্রথমবার প্রাণী দুটিকে এক পলক দেখার পর সার্জেন্ট পরাটের দিকে এগিয়ে যেতেই আমি দৌড় দিয়েছিলাম ওকে থামাবার জন্য। আমার দৃষ্টি ছিল সার্জেন্ট পরাটের দিকে, কিন্তু তারপর আমি যখন ফিরে তাকালাম প্রাণী দুটির দিকে, চোখের সামনে আমি কোনো বিকট দর্শন জানোয়ার দেখতে পাইনি। হায় ঈশ্বর! সেখানে তখন দাঁড়িয়ে সুলেখা ম্যাডাম ও অঙ্কুশ, সার্জেন্ট পরাটের মৃত স্ত্রী ও পুত্র। প্রথমবার আপনি যখন পাথরের আড়ালে ছিলেন তখন কাঁচের দেওয়াল থেকে কত দূরে ছিলেন আপনি? সামনের দিকে ঝুঁকে পড়ে প্রশ্নটি করলেন ডক্টর আগাশে। এই প্রথম প্রশ্ন করলেন তিনি। তা প্রায় 30-40 ফুট তো বটেই। আর দ্বিতীয়বার? একেবারে সামনেই, 2-2.5 ফুট। বলেছেন। একটি ছোট নোট বই খুলে কথাটি টুকে নিলেন ডক্টর আগাশে। সেদিকে তাকিয়ে একটু দম নিলাম। তারপরের ঘটনাগুলি এত পৈশাচিক ও শ্বাসরোধকারী যে তা ভাবলেও আমার হাড় হিম হয়ে আসে। আর এখন তো বলা, জানি না কতটা গুছিয়ে বলতে পারবো। সার্জেন্ট পরাট দেওয়াল ভেদ করে অপর প্রান্তে পৌঁছে হাঁটতে হাঁটতে তার মৃত পরিবারের একেবারে সামনে গিয়ে দাঁড়ান। আনন্দের অভিব্যক্তিগুলি আমি পরিষ্কার ধরতে পারি, যদিও কাঁচের দেওয়াল অতিক্রম করবার সাহস আমার হয়নি। দূরে দাঁড়িয়ে দেখছিলাম পুরো বিষয়টা। উনি সামনে দাঁড়াতেই সুলেখা ম্যাডাম আনন্দে প্রথমে জড়িয়ে ধরেন ওনাকে, তারপর পিছন দিকে একবার তাকিয়ে দেখেন, যেন কাউকে দেখতে চাইছেন অন্ধকারের মধ্যে। আর তারপর চুপ হয়ে গেলাম আমি, বোধহয় দৃশ্যের ভয়াবহতার কথা স্মরণ করি। তারপর অধৈর্য হয়ে জিজ্ঞেস করলেন মেজর ডাম্বলে। খানিক অস্বস্তি নিয়ে তার মুখের দিকে তাকিয়ে আবার বললাম। ম্যাডাম যখন মুখ সামনের দিকে ঘোরালেন তখন সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গিয়েছে সেই মুখ। বিরাট হাঁ, উপরে নিচে দুটি করে মোট 4টি তীক্ষ্ণ সদন্ত, আর বিকট মুখব্যাধা নিয়ে তিনি সরাসরি কামড়ে ধরলেন সার্জেন্ট পরাটের গলা। আর তাঁদের ছেলে, তারও আকৃতি পরিবর্তিত হয়ে ফিরে এলো সেই আগের প্রাণী। সে আঘাত করল সার্জেন্ট পরাটকে। পড়ে গেলেন সার্জেন্ট পরাট। তার শায়িত দেহটিকে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো দুজনে। পিছনের অন্ধকার থেকে লাফাতে লাফাতে বেরিয়ে এলো আরো 7-8 জন। প্রত্যেকে তাঁকে ঘিরে ধরে মাংস খেতে লাগলো তাঁর। চোখের সামনে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সৈনিকের সাহস আবার ফেরত এলো আমার। একটি প্রবল চিৎকার দিয়ে উঠলাম। হাতের বন্দুক তৈরি ছিল, শুরু করলাম এলো পাথারি গুলি চালাতে।
আমার চিৎকার আর গুলি বর্ষণের শব্দ বোধহয় ক্যাম্পের লোকজনের কানেও পৌঁছেছিল। একটু পরেই সকলে দৌড়ে আমার পাশে এসে গুলি চালাতে শুরু করলো সামনের দিকে। রাক্ষসগুলির কয়েকটা ওখানেই মরে ভূত হয়ে পড়ে রইল। বাকি 2-4টে লাফাতে লাফাতে মিলিয়ে গেল অন্ধকারে, কুয়াশার অন্তরালে। এই কাহিনী শেষ এখনো হয়নি। সব চুকে যাওয়ার পর এইবার আমরা যখন দাঁড়িয়ে নিজেদের মধ্যে সলা পরামর্শ করছি সার্জেন্ট বরাটের দেহ আনতে চক্রবুহে ঢুকবো কি না, ঠিক সেই মুহূর্তে ঘটল একটা অদ্ভুত বিষয়। কাঁচের দেওয়ালটি এতক্ষণ নিষ্প্রভ ছিল, এইবার দেখা গেল পুরো দেওয়ালটি জুড়ে একটি চতুষ্কোণী আয়তক্ষেত্রাকার অঞ্চলে আলোর খেলা। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তেই লাগলো সেই আলোর তেজ। পালাও এক্ষুনি, এরই চোখ আলো নয়, শক্তিপুঞ্জ ফাটলো বলে পালাও। আমরা সম্মোহিতের মতো তাকিয়ে দেখছিলাম এই আলোর খেলা। ডক্টর আগাশের আর্তনাদ শুনে সম্বিত ফিরল আমাদের। 2জন জওয়ান এক প্রকার কাঁধে তুলে নিল ডক্টর আগাশেকে। তারপর সকলেই দৌড় লাগালাম দ্বীপের প্রান্তভূমিতে, জলের দিকে। কোনো মতে একটানা উসেইন বোল্টের মতো দৌড়ে জল অবধি পৌঁছতে পেরেছিলাম আমরা। অন্ধকার তখন কোথায়, পুরো জায়গাটি তখন রাত্রির অন্ধকারেও দিনের মতো আলোকিত। স্পিড বোটে উঠে একটুখানি এগিয়ে যেতে না যেতেই একটা বিকট বিস্ফোরণ। ঢেউয়ের বেগ সামলাতে না পেরে একটি নৌকো উল্টে যায়। এত ভয়ঙ্কর ছিল সেই বিস্ফোরণের অভিঘাত। যাই হোক, আলো, শব্দ, উত্তেজনা সব প্রশমিত হওয়ার পর আমরা দেখলাম পিছন দিকের জঙ্গলের গাছগুলি আগুনে দাউ দাউ করে জ্বলছে। একটি শুধু ক্ষেত থেকে গেল। তাড়াহুড়োয় আমরা সার্জেন্ট বরাটের দেহটি আনতে পারলাম না। সেটি কিন্তু রয়েই গেল ওই অভিশপ্ত দ্বীপে। এই পর্যন্ত বলে থেমে গেলাম আমি। অবসাদে ও বেদনায় গলা বসে আসছিল প্রায়। যাই হোক, শেষ অবধি বিবরণটা শেষ করতে পারলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে। কিছু বাদ পড়ে গেল কিনা কে জানে। টেবিলের উল্টো দিকে বসে দুজনই মনোযোগ দিয়ে শুনলেন আমার কথা। তারপর ডক্টর আগাশে বলে উঠলেন, ক্যাপ্টেন সিং এর প্রতিটি বিবরণ সঠিক, কারণ অন্য সাক্ষীদের বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতি রেখে চলেছে আপনার বিবরণ। সার্জেন্ট বরাট ও কয়েকজন জওয়ানের মৃত্যু সত্যিই অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা, কিন্তু বাকিদের নিরাপদভাবে বের করে আনতে পারার কৃতিত্ব এককভাবে কিন্তু আপনারই। আমি জানি যে আপনার মনে সঙ্গত কারণেই অনেকগুলি প্রশ্ন আছে, আর তার উত্তর জানবার অধিকার আপনি অর্জন করেছেন। তবে আপনাকে এও জানিয়ে রাখি, আপনাকে যে তথ্যগুলি জানাবো তার কিছুটা আমরা জেনেছি গবেষণা করে, আর কিছুটা বলবো অনুমানের ওপর ভর করে। কল্পনা বিনে গতি নেই। মানুষ এখনো প্রযুক্তির সেই স্তরে পৌঁছয়নি যাতে সে স্বয়ং ঈশ্বরকে চ্যালেঞ্জ জানাতে পারে। এই অজ্ঞাতনামা দ্বীপটির প্রকৃত রহস্য কখনোই কিন্তু জানা সম্ভব নয়, কারণ সত্যানুসন্ধানের সেই পথ সম্পূর্ণ বন্ধ। আইল্যান্ড এক্স, এখানে বাসা বেঁধেছিল অতি উন্নত ধীশক্তির অধিকারী কোনো এক প্রজাতি। এবারে তারা পৃথিবীর বাইরে থেকে আসা কেউ, নাকি কোনো প্রাচীন পার্থিব তারা এখানে ছুটি কাটাতে এসেছিল, নাকি পৃথিবী দখল করতে, তা ঠিক পরিষ্কার নয়। তবে তাদের উদ্দেশ্য যে সাধু ছিল না, তা তাদের আচরণ থেকেই পরিষ্কার। এমনও হতে পারে যে এরা কোনো স্কাউট টিম রিপোর্ট তৈরি করতে এসেছিল, সব কিছু দেখে নিয়ে আবার ফেরত চলে গিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। হয়তো আবার ফেরত আসতে পারে দল বেঁধে। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, এই কদিনে এইরকম বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত জুড়ে। স্পেন, মেক্সিকো, বলিভিয়া, পেরু, ইরাক, ইজিপ্ট, ইংল্যান্ড, জাপান, ইন্দোনেশিয়া, বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে। আরেকটি লক্ষণীয় বিষয়, এই জায়গাগুলির প্রতিটিতেই কিন্তু প্রাচীন সভ্যতাগুলি নির্মাণ হয়েছিল। এই যোগাযোগ কিন্তু কাকতালীয় নাও হতে পারে। এই উন্নত প্রাণীগুলি আইল্যান্ড এক্স এসে প্রথমে নিজেদের একটা সুরক্ষা ব্যবস্থা করে নিয়েছিল, যাতে কোনো বাইরের লোক হুট করে এসে উঁকি না মারতে পারে তাদের হেসেলে। এই কারণে তারা তৈরি করলো একটি সুরক্ষা বলয়, একটি শক্তিশালী তড়িৎ ক্ষেত্র, একটি শক্তিপুঞ্জ, যাকে আপনারা কাঁচের দেওয়াল বলে ভুল করেছিলেন। আবারও বলছি, কেন এই দেওয়ালের সামনে দাঁড়িয়ে আপনারা শক খাননি, সেই কারণ ব্যাখ্যা করবার সামর্থ্য আমার অন্তত নেই। এক্ষেত্রে একটি প্রধান বাধা প্রযুক্তির অন্তরায়।
সুরক্ষা তো হলো, কিন্তু টেস্টিং এর জন্য লাইভ স্টক কোথা থেকে পাওয়া যাবে? এইখানেই বোঝা যায় তাদের নারকীয় বুদ্ধির দৌড়। যে প্রাণীগুলিকে আপনারা দেখেছেন সেগুলি কিন্তু ওই উন্নত ধীশক্তির প্রাণী নয়। তারা বুদ্ধিবৃত্তিতে বাঁদরের থেকে এগিয়ে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাদের মস্তিষ্কও জটিল, কিন্তু তাদের মুখবিবর, বুদ্ধির আয়তন ও জিনের গঠন পরিষ্কার বলে দিচ্ছে যে তারা উন্নত বুদ্ধির নয়। তাদের ব্যবহার করবার উদ্দেশ্য দুটি। প্রথমত, ওয়াচডগ। সরাসরি রৌদ্রের তাপ তারা সহ্য করতে পারত না, কিন্তু এনার্জি ঠাসা কাঁচের ঘরের ভিতর অনায়াসে বেঁচে থাকত। এইভাবেই হয়তো তারা দেখত কেউ আসছে কিনা ধারে কাছে। এবার হলো দ্বিতীয় কারণ, আর এটাই হচ্ছে মুখ্য। এই সকল প্রাণীদের জাগতিক দেহটাকে ব্যবহার করা হতো দ্বীপে আগত মানুষদের প্রলুব্ধ করে কাঁচের ঘেরাটোপের এপারে নিয়ে আসতে। কিরকম মনে পড়ে? আপনি বলেছেন প্রথমবার যখন আপনি 30-40 ফুট দূর থেকে দেখেন, আপনি কাঁচের দেওয়ালের ও প্রান্তে বিকট দর্শন দুটি প্রাণী দেখতে পান। কি মনে পড়ছে তো? কিন্তু দ্বিতীয়বারে আপনিও দেখতে পান সার্জেন্ট বরাটের স্ত্রীপুত্র পরিবারকে কাঁচের দেওয়াল থেকে 2-2.5 ফুট দূরত্ব দাঁড়িয়ে, আর বিকট দর্শন প্রাণী দুটিকে সেখানে আর দেখা যায়নি। কি তাই তো? মাথাটি দুবার ওপর নিচ করলাম, বিস্মিত হয়ে শুনছিলাম ডক্টর আকাশের কথা। মানুষের মস্তিষ্কের ভিতরেও কিন্তু নিরন্তর তড়িৎ সংকেত আদান প্রদান হয়। আমার ধারণা, কাঁচের দেওয়ালের কোনো একটি নির্দিষ্ট দায়রার মধ্যে এলে মানব মস্তিষ্কের ভিতরে তড়িৎ সংকেতে কোনো ভুল ভ্রান্তি ঘটতে থাকে, যার জেরে মানুষ তার চোখের সামনে পূর্ব স্মৃতিকে জীবন্ত দেখে। আর এই কাজে ব্যবহৃত জীবন্ত দেহগুলি কারা? কেন? এই বিকট দর্শন প্রাণীগুলি। বোঝা গেল? এতক্ষণে বিষয়টা স্পষ্ট হলো আমার কাছে। আমি অনাথ, ফলে আমার পিতা মাতা বা কোনো নিকট পরিজনের কোনো স্মৃতি নেই। অপরদিকে সার্জেন্ট বরাট ও তার পরিবারের সঙ্গে অন্তরঙ্গতা আমার মনের স্মৃতিতে জায়গা করে নিয়েছিল। তাই কাঁচের দেওয়ালের কাছে এসে আমিও তাঁদেরই দেখতে পাই, যেমন দেখেছিলেন সার্জেন্ট বরাট। আর এই বিকট দর্শন প্রাণীগুলি হলো জাগতিক মাধ্যম, যার মধ্যে দিয়ে আমরা দেখতে পেয়েছি আমাদের স্মৃতিগুলিকে। ক্ষেত্রবিশেষে এই বিকট দর্শন প্রাণীর দেহগুলি কারোর চোখে কখনো হয়েছে পিতা, কখনো হয়েছে মাতা, কখনো পুত্র, স্ত্রী, কন্যা, যার যেরকম স্মৃতি সেই অনুযায়ী স্ব ব্যক্তির চোখে। এটাই কারণ সকলের নিজের পরিজনদের দেখতে পাওয়ার। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার বুক চিরে। বুঝলাম জাদু সম্রাট কেকের এই ম্যাজিক স্পেলের খেলা। আচ্ছা, একটা কথা বলুন তো, মানুষগুলিকে কাঁচের দেওয়ালের বাইরে এসে মারতো কারা, আর কিসের জন্য? বিকট দর্শন প্রাণীগুলি জাগতিক দেহ ধারণ করলে খাবার তো লাগবেই, ক্যাপ্টেন সিং। তাহলে আমাদের শত্রুরা কারা ছিল? এ কথায় মাথা নিচু করে একটু চিন্তা করে নিলেন ডক্টর আকাশে। তারপর বললেন, এটা এমন একটি প্রশ্ন যা কোনোদিন উত্তর দেওয়া সম্ভব নয়, কারণ কোনো পাকাপোক্ত প্রমাণ নেই এর সপক্ষে। তবে এই বিষয়ে আমার ধারণা, পর্দার পিছনে থেকে যাওয়া আসল খেলোয়াড়দের জাগতিক কোনো দেহই ছিল না। তারাও ছিলেন শক্তিতন্ত্রের সমন্বয়ে গঠিত কোনো উপাদান, যাদের দেহের মূল ভিত্তি শক্তি বা এনার্জি। তার মানে আপনি বলতে চাইছেন তারা বায়ু দিয়ে তৈরি কিছু? বললাম যে বায়ু নয়, শক্তি। একটু ভেবে দেখুন ক্যাপ্টেন, আপনি নিজেই বুঝতে পারবেন। যে কাঁচের দেওয়াল ওখানে তৈরি হয়েছিল তার অস্তিত্বই বাস্তব জগতে সম্ভব নয়। ওটি থিওরিটিক্যালি তৈরি করতে হলে যে শক্তি লাগতো তা এক জায়গায় একত্র করবার মতো প্রযুক্তিও আমাদের নেই। আর থাকলে আমরা তা নিয়ন্ত্রণ করতে পারতাম না, কারণ অত শক্তিকে এরকম নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা কোনো জাগতিক দেহের পক্ষে সম্ভবপর নয়। ওই সুবিশাল শক্তিপুঞ্জ বা ফায়ারবল যখন ফেটে গেল, সেই সময়টি মনে পড়ে আমাদের আশেপাশ কিরকম আন্দোলিত হয়েছিল। এর থেকে একটা ধারণা করা যায় কতটা শক্তি একত্রিত হয়েছিল এক জায়গায়, আর এখান থেকে এই অদৃশ্য অশরীরীদের অনুভবও করা যায়। হতেই পারে না ডক্টর। বেশ, তো আপনি যখন মানতে চাইছেন না, মানবেন না, কিন্তু এরকম দেহহীনদের উল্লেখ কিন্তু আমাদের পুরাণেও আছে। স্বর্গেরও সেখানকার অধিবাসীদের যে শ্রেণীকরণ করা আছে আমাদের পুরাণে, তা একবার পড়ে দেখবেন তো। আমার এই মুহূর্তে মনে পড়ছে না,
তবে খুব সম্ভবত তৃতীয় বা চতুর্থ স্বর্গের দেবতাদের থেকে সপ্তম স্বর্গের দেবতাদের সম্পর্কে বলা হয়েছে অদৃশ্য, কায়াহীন বায়ুবৎ। তাদের জীবনকালের যে ব্যাপ্তি বলা হয়েছে তা জাগতিক দেহ ধারণ করে অসম্ভব অতদিন টিকে থাকা। কিন্তু সে তো কল্পনা, সজোরে প্রতিবাদ করে উঠলাম আমি। কল্পনা? হতেও পারে, আবার নাও হতে পারে। পুরনো সময় অনেক ভরপুর সভ্যতা রাতারাতি বিনষ্ট হয়ে গিয়েছে। আমাদের সিন্ধু সভ্যতাও কিন্তু সেই তালিকায় পড়ে। সেই বিবরণের সঙ্গে মনে হলো 6 আগস্ট রাত্রে চোখে দেখা ধ্বংসের কিছুটা মিল খুঁজে পেলাম। আপনি কি জানেন দ্বীপটি সম্পূর্ণ জলের নিচে চলে গিয়েছে? এ আমার মনের ভুলও হতে পারে। এরকম ধ্বংস তো আধুনিক বিশ্ব অনেকবার দেখেছে, অনেক যুদ্ধে, আর তা মানবদের তৈরি করা। এ নিয়ে তর্ক নিষ্প্রয়োজন। যাই হোক, সুন্দরবনের ওই অংশে জীবন আবার স্বাভাবিক ছন্দে ফিরে গিয়েছে। সমগ্র বিশ্বেই তাই। এর অর্থ আমরা আপাতত বিপদমুক্ত, মেজর সাহেব। সাক্ষাৎকার শেষ হয়ে যাওয়ার পর ঘরটি থেকে বেরিয়ে এলাম। বাইরের লন পেরিয়ে একটি জায়গায় সুন্দর একটি বাগান করা আছে, তার ধারে একটি বেঞ্চে বসলাম। মাথাটা কেমন বনবন করে ঘুরছিল। না জেনে শুনে কাদের মাঝখানে গিয়ে পড়েছিলাম আমরা। সেনাদের নিরুদ্বিগ্ন মনা হতে হয়, কিন্তু এরকম অদ্ভুত অভিজ্ঞতা কজনের হয়? আর তাছাড়া এই যুদ্ধে আমার নিজের রক্ত ঝরেছে। আমার বন্ধু, আমার দাদার মতো সার্জেন্ট বরাটকে খুইয়েছি আমি। আমার সামনে তার রক্ত ঝরেছে। হাঁ হয়ে সেই দৃশ্য দেখেছি আমি। এমন হতভাগ্য আর কজনে হয়? सर, मेजर साहब ने इत्तला भेजा है। अफगानिस्तान के बारे में कुछ बातचीत करना चाहते हैं। জমাদার ছোটুলালের ডাক পেয়ে আমি উঠে পড়লাম মেজর রাঠোরের ঘরের উদ্দেশ্যে, চোখের জল মুছতে মুছতে। সৈনিকদের কাঁদলে চলে না। শুনছিলেন লেখক অরিত্র দাসের কলমে রহস্যময় দ্বীপে মৃতের ডাক। শব্দ সংযোজন ও আবহ সৃষ্টিতে সায়র দে এবং রিম্পা ঘোষ। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি দেবাঞ্জন। প্রযোজনা ও ভিএফএক্সে সৌরভ সুর। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলবেন না। আগামী কাহিনী আসছে খুব শীঘ্রই। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।